সমীক্ষা বলছে যাদের কোভিড-19 যারা পজিটিভ হচ্ছেন তাদের মধ্যে প্রায় 78% তাদের কিন্তু ডায়রিয়া দেখা যাচ্ছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যেটা প্রয়োজন সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া। কারণ বাড়তি দুশ্চিন্তাগ্রস্ত যদি হয়ে পড়েন তাহলে মনের স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে, কারণ এই সময় মনটাকে সুস্থ রাখাও কিন্তু ভীষণ জরুরি। আজকে মূলত আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে এই দুটো বিশেষ দিক নিয়ে। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকেরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র বসু। ডক্টর বসু, আপনাকে স্বাগত জানাই। এবং একই সঙ্গে রয়েছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কিংশুক দাস। ডক্টর দাস, আপনাকেও স্বাগত জানাই। এবং আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের টেলিফোন করুন। আমাদের টেলিফোন নাম্বার 24235222, 24235223 এবং 29712073। তিনটা নাম্বারে ফোন করবেন এবং টেলিফোন করার আগে অবশ্যই টেলিভিশনের ভলিউম মিউট করে নেবেন। এবং একই সঙ্গে সরাসরি এই অনুষ্ঠান আপনারা ইউটিউবেও দেখতে পাচ্ছেন। আমি ডক্টর দাস প্রথমে আপনার কাছেই যাব। যেটা বললাম যে আমরা এতদিন পর্যন্ত শুনে আসছিলাম কিছু কমন সিমটম, যেখানে জ্বর, শ্বাসকষ্ট, শুকনো কাশি, গা হাত পা ব্যথা এবং ক্লান্তি, এই সমস্যাগুলো থাকছিল। কিন্তু এখন পেটেরও নানা রকম সমস্যা নিয়ে পেশেন্টরা রিপ্রেজেন্ট করছে এবং তারপরে রিপোর্ট পজিটিভ আসছে। তো কি কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো? আমি খুব দরকারি তথ্য এটা প্রথমেই বলি। আমরা আজকে এখানে বসেছি, ওই সংবাদটা গেল না একদম শুরুতে, করোনায় এতজন আক্রান্ত আর একদিনে এত মৃত্যু। ভয় আমরা পেলে হবে না। আমাদের যুদ্ধটা লম্বা যুদ্ধ এবং এই যুদ্ধটা আমাদের জিততে হবে, আর এই যুদ্ধ সবাই মিলে একসঙ্গে লড়তে হবে। আমরা ওর প্রসঙ্গ যেটা আমাকে ধরিয়ে দিল সেটা থেকে আমি বলি, যখন প্রথম এই করোনা তো 8-9 মাস হয়ে গেল এসছে, এই করোনা নতুন কিছু না, আমাদের কাছে এই ভাইরাসটা ছিল, এর একটা নতুন স্ট্রেন এসছে, যেটা কেউ কেউ বলছেন খুব মারণ করছে, কিন্তু আমাকে বলছেন একটু দয়ালু, যতটা মারবে ভেবেছিল ততটা কিন্তু আমাদের মারছে না। শুরুতে যখন এলো আমরা ভাবলাম এটা শুধু রেসপিরেটরি ট্র্যাক্টকেই আক্রান্ত করছে, অর্থাৎ তার কাশি, জ্বর, সর্দি এগুলোই হচ্ছে। তো যত সময় গেল তত আমরা দেখলাম এটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আঘাত করছে, এবং তার মধ্যে দেখা গেল কারো স্ট্রোক হয়ে গেল, কারো দেখা গেল হার্ট অ্যাটাক হয়ে গেল, হার্ট ফেলিওর হয়ে গেল। তারপরে যে মার্চ মাস গেল, মার্চ এপ্রিলের মাঝামাঝি আমরা জানতে পারলাম যে এই ভাইরাসটা থেকে পেটে ব্যথা শুরু হচ্ছে, কারো বমি হয়ে যাচ্ছে, কারো পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, এবং কারো কারো ক্ষেত্রে জন্ডিস হয়ে যাচ্ছে। এবং সেটা দেখা গেল প্রায় যাদের সিভিয়ার করোনা আক্রান্ত রেসপিরেটরি সিমটম, তাদের প্রায় 50% রোগীরই এরকম কষ্টটা, পেটের রোগটা আসছে। এবং হাইস্ট কিছু স্টাডিতে দেখা গেছে 78% রোগীর পেটে ব্যথা বা বমি বা পাতলা পায়খানা পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে আমরা যত মে মাস আসতে লাগলো, জুন মাস আসতে লাগলো, আমরা বুঝতে পারলাম যে প্রায় 15-20% রোগী, তাদের কোনো জ্বরই হবে না, পেটে ব্যথাও হবে না, তাদের কোনো জ্বর হবে না, তাদের কোনো কাশি সর্দি হবে না এবং শ্বাসের কষ্ট হবে না। অথচ তারা আমাদের কাছে এসে পড়ছেন শুধু পেটে ব্যথা আর একটু ডায়রিয়া নিয়ে, অথবা তাদের সরাসরি জন্ডিস হয়ে যাচ্ছে। তো তখন আমরা নজর দিলাম এবং আমরা বারবার সাবধান করতে রাখলাম। বিজ্ঞানীরা করলেন, সবাই করলেন, ক্লিনিশিয়ানরা করলেন, এবং তখন WHO এবং CDC মেনে নিল যে হ্যাঁ, সত্যি তো করোনার জন্য ডায়রিয়াকে, নশিয়াকে, গা গোলানোকে আলাদা সিমটমে অন্তর্ভুক্তি করি, যেটা জুলাই 13 তারিখে এই বছরেই হলো। এবং তারপর থেকে আমরা বুঝতে পারছি যে ক্রমশ যত দিন যাচ্ছে যে করোনা আমাদের পেটকে আক্রান্ত করছে। খুব জরুরি তথ্য হলো প্রায় 15-20% মানুষের, আবার বলছি, কোনো জ্বর হবে না, কাশি হবে না, সর্দি হবে না, সরাসরি তিনি পেটের কষ্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে হাজির হবেন বা হাসপাতালে পৌঁছবেন। এবং এইখানে আরেকটা বড় তথ্য, যে মানুষদের আগে থেকে কোনো পেটের রোগ আছে, লিভারের রোগ আছে, সিরোসিস আছে, বা কোনো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আছে, প্যানক্রিয়াটাইটিস আছে, ম্যালঅ্যাবজর্পশন আছে, তাদের ক্ষেত্রে এই রোগটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। এবং পেটের রোগ যদি ওই রেসপিরেটরি রোগের সঙ্গে দুটো একসঙ্গে মিলে যায়, তাদের ভেন্টিলেটরে যাওয়ার হার এবং তাদের মৃত্যু হার সাধারণ মৃত্যুর চেয়ে অনেক বেশি। তাই যথেষ্ট ভয়ের এটা, এবং আমাদের এদিকে নজর দিতেই হবে। একদমই তাই। কিন্তু যেটা ডক্টর দাসও বললেন যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ধরনের যে সিমটম খুব সাধারণ, পেটের সমস্যা, বমি ভাব হওয়া, এই ধরনের সিমটমেও কিন্তু কোভিড-19 পজিটিভ আসতে পারে রিপোর্টে। কিন্তু সেটা নিয়ে যদি আমরা বারবার টেনশন করি তাহলে কিন্তু মনের স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। আমি এই জায়গা থেকে ডক্টর বসু আপনার কাছে জানতে চাইবো যে এই যে এখন খুব সাধারণ সিমটম এবং সেখানেও রিপোর্ট পজিটিভ এসে যাচ্ছে, এই যে সমস্ত সময় একটা দুশ্চিন্তা, একটা টেনশন আমাদের মধ্যে কাজ করছে, এর থেকে মনের ওপর কতটা প্রভাব পড়তে পারে বা কি কি সমস্যা দেখা দিতে পারে? না, ভয় তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভয় থেকে প্রচুর জিনিস হয়, এবং ভয়তে ইমিউনিটি কমে যায়। এবং কোভিড হোক কি কোভিড না হোক, যে কোনো বড় অসুখের পেছনে ভয় একটা বড় অংশ কাজ করে।
সুতরাং ভয় পেলে তো হবেই। এখন আমাদের যেরকম এখন এই কোভিডে লোকে মৃত্যু ভীষণ ভয় পাচ্ছে, এবং আমাকে সারাক্ষণ অনেক মানুষকে আমাকে বলতে হয়েছে যে এই তো কোভিডে কত 7 লাখের ওপর মানুষ মারা গেছেন, 8 লাখের থেকে একটু নিচে এখনো পর্যন্ত। তো এর থেকে অনেক বেশি গত শতাব্দীতে কোটি কোটি লোক মারা গেছেন, বা বিশ্বযুদ্ধ হয়েছে, অ্যাটম বোম পড়েছে, স্প্যানিশ ফ্লু হয়েছে, হিটলার লোককে মেরেছে, কত কিছু হয়েছে। তো ভয় পেলে তো চলবে না। সুতরাং ভয় না পাওয়াটা আমাদের সবাইকেই শিখতে হবে সেইটা। আর ভয় পেলে একেবারে ইমিউন সিস্টেম কমে যায়, এবং ভয়তে সবাই এফেক্টেড হয়, এক এক রকমভাবে এফেক্টেড হয়। বাচ্চারা একরকমভাবে এফেক্টেড হচ্ছে, বড়রা আরেক রকমভাবে এফেক্টেড হচ্ছে, মাঝবয়সীরা একরকমভাবে হচ্ছে, যাদের 50 ঊর্ধ্বে তারা ভাবছে যে আমাদের কিছু হয়ে গেলে সংসার চলবে কি করে, ওরা খাবে দাবে কি করে। বাচ্চাগুলো ভয় পাচ্ছে যে বাবা মার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে। অনেক মানুষ আমাকে এসে বলছে যে ডাক্তারবাবু মরে গেলে তো ভাগাড়ে ফেলে দেবে, সেটাও একটা ভয়ের ব্যাপার, যে তাহলে তো কেউ দেখবেও না, কেউ জানবেও না। সর্বোপরি একটা ভয় একটা ঘিরে ধরেছে সবাইকে, এবং সে ভয়টাও অনেক অংশে সবকিছুকে বাড়িয়ে দিচ্ছে। যেমন পেটের কথা বললেন, ভয় কিন্তু এসে পেটে ধাক্কা, পেটের জিনিস আমরা জানি সাইকোলজিতে যে ভয় পেলেই পেটের অ্যাসিড সিক্রিশন বেড়ে যায় যে কোনো কারণে। মানে যদি কোনো কারণে আমি ভয় পাই, সঙ্গে সঙ্গে পেটেতে অ্যাসিড সিক্রিশন বাড়বে। এবং ভয় অনেক সময় এসে আমাদের যে ফিয়ার বা অ্যাংজাইটি অনেক সময় মানুষকে স্ট্রাইক করে পেটে, যে সবসময় যে ফার্স্ট মনকে স্ট্রাইক করছে তা নয়। লোকে আমরা ভাবছি না যে ভয় পেলে প্রথমে মনটায় ভয় পাবে, প্রথমে পেটে একটা অদ্ভুত সেন্সেশন হয়, তারপর মনে বুঝতে পারে যে ওটা ছিল একটা ভয়ের পূর্বাভাস। সেই জন্য একটা খুব ইন্টারেস্টিং লিঙ্ক আছে, ভয় সবকিছুর সঙ্গে লিঙ্ক। আর পেটের সঙ্গে তো ভীষণ লিঙ্ক, কারণ পেট এখন আমরা বলি যে সেকেন্ড ব্রেন, ব্রেনের পরই সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান, মানে নার্ভের রিচনেস অফ আর্কিটেকচারের দিক থেকে সেটা হচ্ছে পেট। এবং পেট এখন একটা ইম্পর্টেন্ট, আমাদের সাইকোলজিতেও আমরা যে পেট একটা আলাদা একটা এক ধরনের ব্রেনের মতন কাজ করে আমাদের সত্তার মধ্যে আর কি, সেটা জায়গায় আমরা আসছি আর কি, আস্তে আস্তে সেটাকে আমরা ডেভেলপ করছি আর কি। সেই জন্য ভয় সর্বোপরি সব দিকেই একখানা চিন্তার ব্যাপার। একদমই তাই। এবং যেটা বললো যে একটা ভীষণ রকম ভাবে লিঙ্ক রয়েছে, সত্যি আমরা যদি একটু মনে করি ছোটবেলায় বিশেষত পরীক্ষার সময় পরীক্ষার একটা টেনশনে কিন্তু মনে হতো যে পেট গুড়গুড় করে উঠছে, মানে কোথাও না কোথাও একটা লিঙ্ক আছে, সেটা হয়তো আমরা সবসময় ভেবে দেখি না। এবং এই জায়গা থেকে আমি ডক্টর দাসের কাছে জানবো যে এই ট্র্যাকটাকে কিভাবে এফেক্ট করছে, লিভারটাকে কিভাবে আক্রান্ত করছে, এটা যদি আমরা নিজেরা খুব ভালোভাবে জানি তাহলে কিছু সমস্যা হলে কিন্তু আমরা চিকিৎসকের কাছে যেতে পারবো। আমি আসবো এই প্রসঙ্গ নিয়ে, তার আগে একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো 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 হ্যালো, নমস্কার, আমি গার্গী সরকার নবদ্বীপ থেকে বলছি। বলুন। বলছি যে আমার, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার মা ডায়াবেটিক পেশেন্ট। এবার একটু গরম পড়লে মার মানে গরম লাগে, গা ঘেমে যায়। আবার যখন ওনাকে একটু ঠান্ডা ওয়েদার আসে মার অমনি একটু হলেও একটু হাওয়া খেলে আবার ভীষণ শীত পড়ে, মানে শীত লেগে যায়, আর শরীর প্রচন্ড দুর্বল লাগে। এটা কি আপনার মার বয়সটা একটু জানাবেন? করোনার জন্য আপনার মায়ের বয়সটা একটু জানাবেন। আপনাদেরকে জানাই অবশ্যই টেলিফোনে যোগাযোগ করার আগে টেলিভিশনের ভলিউমটা মিউট করে নিন, না হলে আমরা কিন্তু স্পষ্টভাবে আপনাদের প্রশ্নটা শুনতে পাই না। আমি এই প্রশ্নের উত্তর নিয়ে ডক্টর বাসুর কাছে আসবো, তার আগে ডক্টর দাস যেটা জানছিলাম যে আমরা যদি জানি যে সত্যি কিভাবে আমাদের শরীরের মধ্যে এটা এফেক্ট করছে, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে ঠিক কখন আমরা চিকিৎসকের কাছে যাব। সেটা যদি একটু, এইটাই তো ধরা মুশকিল হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরে গেছি এই করোনা ভাইরাসটা কিছু রিসেপ্টরের মাধ্যমে আমাদের শরীরে ঢোকে, সেটা নাকের মিউকোসায় থাকে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, পালমোনারি এরিয়াতে থাকে। সেই রিসেপ্টরটা হচ্ছে ACE2 রিসেপ্টরস। আমরা যখন পরে দেখলাম যে কেন পেটের রোগগুলো আসছে, তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ইসোফেগাস, ক্ষুদ্রান্ত এবং কোলনেও এই ACE2 রিসেপ্টরটা রয়েছে, এবং যেটা রেসপিরেটরি ট্র্যাক্টের চেয়ে 10 থেকে 100 গুণ বেশি। এবং এই রিসেপ্টরটা প্যানক্রিয়াসের আইলেট সেলে আছে, এই রিসেপ্টরটা লিভারের কোষে আছে। এছাড়াও একটা সেরিন প্রোটিয়েজ বলে আরেকটা রিসেপ্টরও ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এখন করোনা খুব সহজেই এই রিসেপ্টরগুলোর মধ্যে দিয়ে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে এবং লিভারকে আক্রান্ত করছে। কেউ বলছে সরাসরি, এখনো পুরো প্রমাণ নেই, কেউ বলছে ইনডাইরেক্টলি ওই ইমিউনোলজিক্যাল সিস্টেমের মাধ্যমে, ইমিউনোলজিক্যাল মেডিয়েশন দিয়ে সাইটোকাইন ইনজুরিটা করছে। এবং সেই জন্যই, এবং কিছু ক্ষেত্রে যেটা আমরা লং টার্মে বলবো, যে আমাদের যখন করোনা চিকিৎসা করছি বা নিজে থেকে স্পন্টেনিয়াসলি মাইল্ড ডিজিজে রিকভারি হচ্ছে, আমরা যখন RT-PCR পরীক্ষা করছি,
আগে করছিলাম আমরা একজনকে ছেড়ে দেওয়ার আগে, যে আমার নেজাল মিউকোসাতে বা থ্রোট সোয়াবে আমাদের আরটিপিসিআর নেগেটিভ, তখনও আমরা স্টুলে কিন্তু পিসিআর পজিটিভ পাচ্ছি। আচ্ছা। তার মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে করোনার উপস্থিতি, ভাইরাসের উপস্থিতি আমাদের নেজাল মিউকোসা এবং থ্রোট মিউকোসার চেয়ে আরো বেশি সময় ধরে, মানে অনেকটা সময় থেকে অনেক যাচ্ছে। সময়। তাই জন্য ফিউচারে লং কোভিড আমরা যেটা আলোচনা করব, যে আমাদের এই রোগটা কোথায় নিয়ে গিয়ে দাঁড়াবে, এবং পেট একটা করোনা রোগকে আমাদের মোকাবিলা করতে হলে পেটকে পেটের থ্রু দিয়ে মোকাবিলাটা আরো জোরদার করে তুলতে হবে, যেটা আমরা আলোচনায় আরো সামনে যত এগিয়ে যাব তত আসবে। একদমই, মানে সেখানে ফুড হ্যাবিট, লাইফস্টাইল একদম, মডিফিকেশন ভীষণ একদম, ইম্পর্টেন্ট একদম, হয়ে ভীষণ যাবে। আমি important আসবো হয়ে আলোচনা, একজন দর্শক রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন হ্যালো, বলুন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনাদের প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। আমি সুনীল মোটর বেলগড়িয়া থেকে বলছি। করোনা তো এখন নানাভাবে আমাদের ইনফেক্টেড করছে, এবং এখন শোনা যাচ্ছে যে এটা আপনার এখান থেকেও আসছে, ডায়রিয়ার আকার নিয়ে করোনা চলে আসছে আমাদের ভেতরে। কিন্তু যাদের কনস্টিপেশনের ধাত আছে, তারা বাড়িটাকে ক্লিয়ার করার জন্য নানা রকম ওষুধ খেয়ে থাকেন, এবং সেক্ষেত্রে একটু পায়খানাটা নরম হয়। সেটা কোন রকম ভাবে ক্ষতি করবে কিনা শরীরের উপর? কিন্তু সেক্ষেত্রে এটা থেকে কি কোনো ক্ষতি করতে পারে? আপনি শুনতে থাকুন, আমরা আসবো আপনার উত্তর নিয়ে। ডক্টর বাসু, যেটা একজন দর্শকের প্রশ্ন ছিল, যে কোথাও কখনো প্রচন্ড ঠান্ডা লাগছে এবং কিছুক্ষণ পরে হয়তো গরম লেগে যাচ্ছে, এবং তার সাথে তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে, মানে এটাও কি কোথাও একটা কোভিড এর টেনশন থেকে মানুষের মধ্যে কারণ টেনশন হলে আমি যে কোনো ব্যাপারে সাসেপ্টেবল হব, এবং আগে থেকে প্লাস স্পেশালি ডায়াবেটিক পেশেন্ট যারা, তারা অনেকেই খুব সেন্সিটিভ হয়, এবং তারা সারাক্ষণ বড্ড বেশি চিন্তা করে। অনেকে আছে তারা বড্ড বেশি চিন্তা করে আর কি, সুগার কমলো কিনা, সুগার বাড়লো কিনা, এই বলে। ন্যাচারাল অবস্থায় থাকলে হয়তো তারা এতটা এফেক্টেড হয় না, কিন্তু এত তারা চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনার জন্য তাদের নানান রকম তাদের মনে তারতম্য ঘটে, এবং তাদের নানান রকম, যেমন একটা খুব সিম্পল জিনিস বলছি, যে ডায়াবেটিস হয়ে গেলে এত তারা মনে করে যে কিচ্ছু মিষ্টি খাবো না, না খেতে 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 এমন তারা গ্লুকোজ কমিয়ে দেয় যে তাতে অনেক সময় ব্রেনের অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য মানুষের মধ্যে যে আমাদের যে বুদ্ধদেবের যে কথা আছে মিডল পাথ, সেই মিডল পাথটা যদি আমরা অনুসরণ করি আর ব্যালেন্স যদি থাকি সামঞ্জস্য জীবনে, তাহলে এইগুলো নিয়ে এতটা চিন্তা হবে না। এই ব্যালেন্সটা রাখাটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কঠিন। কিন্তু সেটা রাখাটাই ভীষণ কঠিন হয়ে যায়। মানে হয়তো আমি মানে আমরা প্রতিদিন আলোচনা করছি যে এই টেনশনটা করা উচিত না, বা এভাবে মানে লাইফস্টাইলটা হওয়া উচিত, কিন্তু কোথাও নিজেরা আমরা করে উঠতে পারি না, বা মনের সাথে সেই জায়গাটা জুঝে উঠতে পারি না, মানে সেখানে কি করণীয়? একটা জিনিস বলেন যে এটা যে আজকে মানে আমাদের এমনিতে আমাদের সত্তার মধ্যে কিন্তু ব্যালেন্স নেই। আমাদের যে বাহ্যিক যে ব্যক্তিত্ব, মানে আমাদের বাহ্যিক ব্যক্তিত্বের মধ্যে তো মন আছে, শরীর আছে, আর আমাদের ইমোশনস আছে। এই তিনটের মধ্যে মন চাইলো যে আজকে খুব পড়াশোনা করবো, শরীর একটা মাথার যন্ত্রণা নিয়ে উপস্থিত হলো। ইমোশনস বললো যে আমার আজকে খুব ভালো লাগছে, আমি একটা কিছু করবো, কিন্তু মন একটা সন্দেহ করলো, যার সঙ্গে বেড়াতে যাবো সে ঠিক তো, আবার সে আবার পেছনে অন্যরকম কিছু করবে না তো। সেই জন্য এই ব্যালেন্সটা একটা খুব সাইকোলজিতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কাজই হচ্ছে এই তিনটেকে ব্যালেন্স করা, এবং আমরা ব্যালেন্স করতে পারি না। এই জন্য যে তিনটেকে যে চালায় আর কি, তাকে আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের একটা মানে রবীন্দ্রনাথের ভাষায় ছোট আমি আর কি, আমরা আবার অনেকাংশে শ্রী অরবিন্দ এটাকে ইগো বলতেন আর কি। তো সেই ইগোটা হচ্ছে বায়াসড আর কি, স্কিউড স্ট্যাটিস্টিক্সের ভাষায়। সেইটাকে পার হয়ে ইগোর পেছনে কিছু একটা বড় কিছু আছে, সেটাতে যেতে হবে। সেটা কিন্তু সাধনা। আজকের পার্সোনালিটি ডেভেলপমেন্টই হচ্ছে একটা সাধনা। আর ভয়ে যদি কথা বলেন, ভয় খুব ইন্টারেস্টিং। ভয়ে আমরা কেন মুখে বলছি যে আমরা ভয় পাবো না বা আমরা নির্ভীক থাকবো, কিন্তু আমরা পারি না। তার কারণ হচ্ছে আমরা সেটাকে অ্যাপ্রোচ করতে যাই মন থেকে। আমি প্রার্থনা করলাম, মাগো আমি ভয় পাবো না, আর পরের মিনিটে আমি সন্দেহ করলাম, তবে প্রার্থনাটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে প্রার্থনা করতেও তো আমরা জানি না। তাহলে ভয় আমরা যে ভয় পাবো, মন থেকে যে আমরা চেষ্টা করি যে নির্ভীক হবার, সেটা হয় না। এই জন্য মনের কাজ হচ্ছে ডাউট করা, যেটা খুব লেজিটিমেট। মন যদি ডাউট না করতো, আমরা তাহলে কুসংস্কারগ্রস্ত হয়ে যেতাম। মন যদি ডাউট না করতো, তাহলে আমরা ভাবতাম যে সূর্যটাই পৃথিবীর চারদিকে ঘোরে। সুতরাং মনের ডাউট করার দরকার ছিল, কিন্তু যেহেতু মনের কাজ ডাউট করা, সেই জন্য মনের থেকে আমরা যদি ঠিক করি যে আমরা ভীষণ ফিয়ারলেস হবো, হয় না। ফিয়ারলেস হতে গেলে কাজ করতে হয়, নয় সেটাকে অনেক সত্তার খুব গভীরে সেখানে নিয়ে গিয়ে, কনসিয়াসনেসটাকে সেখানে নিয়ে গিয়ে সেখান থেকে একটা মানে একটা ইনভোক করতে হয় বা অ্যাসপিরেশন করতে হয়, যে আমি বিশ্বাস রাখবো যে কিছু আমি জিততে। উনি যেটা আরম্ভ করলেন যে আমাকে যুদ্ধে জিততে হবে, এই বিশ্বাসটা নয় ভেতরে রাখতে হবে, নয়
এতটা শক্ত ছিল ভয় মনের থেকে, যে জন্য আমাদের দেশে যারা যারা সাধনা করতেন তারা যে আইব্রাউজের মাঝখানে যে চক্র আর কি, সেই চক্রটার উপর জোর দেন যে সেই চক্রটা ডেভেলপ করলে উইল পাওয়ার ডেভেলপ করবে, তখন আমি মনের উপর একটা ফেথ রাখতে পারবো। অথবা র্যাশনাল মাইন্ডের উপরে, সুপ্রা র্যাশনাল, যেটাকে শ্রী অরবিন্দ সুপ্রা র্যাশনাল মাইন্ড বলেন আর কি, সেই জায়গায় গেলে, ওইখানে গেলে আমি ওরকম নির্ভীক হতে পারবো। আমরা যে ভয় ভজ করে বলে দিই যে ভয় পেও না, ওটা একটা খুব থিওরিটিক্যাল কথা। যদি আমরা না শেখাই এবং কনসিয়াসনেস নিজের চেতনায় যদি কাজ না করি, মানে ওইরকম এটাও একটা type of grooming। হ্যাঁ, এটা গ্রুমিং তো, এবং এটা তো একদম। শিখতে হয়। আমি আসবো আলোচনাতে, একজন দর্শক রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি কোন্নগর থেকে সঞ্জয় ভট্টাচার্য বলছি। বলুন, নমস্কার। আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমার প্রশ্ন আছে। মনোরোগ বিশেষজ্ঞের কাছে প্রশ্ন আছে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি মনোরোগ বিশেষজ্ঞকে, যে মানুষের মনে এরকম প্রভেদটা কেন হয়। মানে আমি বলছি যে এই সবাই এই ব্যাপারটা বুঝতে পারে না কেন। এটা কি জেনেটিক একটা কারণ? জেনেটিক একটা কারণ যে মনের এই গভীরতাটা, অনেকে নিশ্চিন্ত থাকে, অনেকে আবার খুব টেনশনে থাকে। এটা এই একটা ডিফারেন্সটা আমার কেন হয় প্রশ্ন। শুনুন, আমরা নিশ্চয়ই এই আরেকটা প্রশ্নের উত্তর প্রশ্ন নিয়ে আসবো, আছে। আপনি শুনতে এই থাকুন। যে ডক্টর দাস একজন প্রশ্ন করলেন যে যেটা আমরা অনুষ্ঠান শুরুর আগেও আলোচনা করছিলাম যে অনেকেই নানা রকম ওষুধ খাচ্ছে হয়তো ইমিউনিটি বাড়ানোর জন্য, সে প্রসঙ্গে আমরা পরে আসবো। কিন্তু উনি যেমন বললেন যে হয়তো কারোর কনস্টিপেশনের সমস্যা রয়েছে, তার জন্য হয়তো তিনি ওষুধ খাচ্ছেন, কিন্তু এই যে রেগুলার ওষুধ নেওয়ার ফলে কি কোনো রকম সমস্যা হতে না পারে? সেরকম ভাবে কিছু, কিন্তু আমি ভুলে যাবো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি। আজকে ডক্টর বাসু বললেন, সৌমিত্রদা বললেন যে মিডল পাথ, আমার তার মানে উনি সেই জন্য মাঝখানে বসেছেন। তো আই ওয়াজ থিংকিং ওয়েন হি সেড সো সামথিং, মজা তো থাকবে আমাদের করোনা আলোচনা করতে গিয়ে, সবসময় ভারী আলোচনা নয়। তো আই ওয়াজ অ্যাজ সুন অ্যাজ হি সেড মিডল পাথ নিতে হবে, তো আই ওয়াজ থিংকিং স্যার তাহলে এসে মাঝখানটাই নিয়েছেন যাতে ক্যান ব্যালেন্স টুগেদার। তো দ্যাটস বিসাইড দি পয়েন্ট, সবসময় আমরা যে গভীর আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, কনস্টিপেশনের যে ওষুধ খেয়ে স্টুলটাকে করছেন সেইটা কি করোনাকে কিছু বইতে পারে? এটা আমার একটা খুব ক্লু দিলেন, আমি উত্তর একটা অন্যভাবে দিচ্ছি আপনাকে। এই করোনা আমরা জানি ছড়িয়ে পড়ে ড্রপলেটস, ওই আমরা যে ভাবছি যে এয়ার বোন, এয়ার ড্রপলেটস এসব ভাবে, তাহলে কি এটা ফুডের মাধ্যমে ছড়ায়, যেটা তুমি আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলে, বা ফিকো ওরাল ট্রান্সমিশন? আমি একটু আগে আপনাদের জানালাম যে যতক্ষণ অবধি থ্রোট সোয়াবে পাওয়া যাচ্ছে, নেজাল সোয়াবে, তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে স্টুলের পিসিআর করলে। আমরা এটা জানি স্টুলের পিসিআর করলে, পিসিআর সবসময় লাইভ ভাইরাস দেখায় না, ডেড ভাইরাসও পেতে পারে। কিন্তু স্টাডি দেখিয়েছে 5 days 7 days 2 weeks আমরা স্টুলে পাচ্ছি, যখন কিনা ওপরের আরটিপিসিআর করেছি থ্রোট থেকে নেগেটিভ। তার মানে ফিকো ওরাল ট্রান্সমিশন কি হতে পারে? এবং আমরা খুব সন্দেহ করছি, সারা পৃথিবীর বিজ্ঞানীরা, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা সবাই, যে পসিবলি কোনো না কোনো ওয়েতে ফিকো ওরাল ট্রান্সমিশন। মানে কি ফিকো ওরাল ট্রান্সমিশন? এত বড় কথা বলে কি হবে? তার মানে যেরকম আন্ত্রিক ছড়িয়ে পড়ে, যেমন এই বর্ষাকালে আমাদের আমাশা হতে পারে, টাইফয়েড হতে পারে, স্যালমোনেলা হতে পারে, সিজেলা হতে পারে, ফুড পয়জনিং হতে পারে, সেই একইভাবে কি করোনা ছড়াচ্ছে? এখনো কিন্তু 100% প্রমাণ কোথাও নেই। যদি কালকে রাত অবধি, কেন আজকে দুপুর অবধিও ডেটা খোঁজেন, গুগলসে সার্চ দেন, আপনি দেখবেন না এখনো কোনো প্রমাণ নেই। কিন্তু সেইটা যদি হয় তাহলে কি হতে পারে? তাহলে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এবার আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে কি, আমরা যখনই কোনো এক্সট্রা মেডিসিন খাচ্ছি, যার জন্য এই কোমরবিডিটি খুব ইম্পর্টেন্ট, যে অর্পিতা তোমার প্রশ্নটা পরে আসার আগেই এই উত্তরটা একই সঙ্গে দেয়া। ইন্টেস্টিনে যে ফ্লোরাগুলো, মাইক্রোফ্লোরাগুলো, যেগুলো ডক্টর বাসু বলছিলেন খুব ডিসাইড করে আমাদের গাট এবং ব্রেন কিভাবে থাকবে, ওই ফ্লোরাগুলো বাইরে থেকে যত আমরা বেশি ওষুধ খাবো, যত আমার কোমরবিডিটি, যত আমরা স্ট্রেস করব, টেনশন করব, তত ফ্লোরাগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ফ্লোরা চেঞ্জ হয়ে গেলে, করোনা ভাইরাসে দেখা গেছে এই ইন্টেস্টাইনাল মাইক্রোফ্লোরা চেঞ্জ হলে ওই সাইটোকাইন স্টর্ম, যেটা থেকে হঠাৎ করেই 5% মানুষগুলো, 95% কিছু হচ্ছে না, কিন্তু 5% মানুষগুলো সাডেনলি রেসপিরেটরি ফেলিওর বা মায়োকার্ডাইটিস থেকে মারা যাচ্ছেন হঠাৎ করে রাতারাতি 12-24 ঘন্টার মধ্যে। ওই সাইটোকাইন স্টর্মের উৎপত্তির কিছুটা দেখা যাচ্ছে ওই মাইক্রোফ্লোরাগুলো অল্টার হয়ে যাওয়ায়, তাদের বিহেভিয়ার, মানে মাইক্রোফ্লোরা খারাপগুলো ডেভেলপ করছে, ভালোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং করোনা উড়ে এসে জুড়ে বসছে সেখানে। সুতরাং কোথাও না কোথাও সেই জন্য খুব বেশি বাইরে থেকে ওষুধ খাওয়া, যারা যে ওষুধটা খেতে বাধ্য, সুগার কন্ট্রোল ওষুধ খেতে হবে, আমাদের খেতে হবে প্রেশার, হার্টের, কিন্তু এক্সট্রা ওষুধ আমরা যত অ্যাভয়েড করব, সেই জন্যই বাইরে খেতে বারণ করছি। যে এর ওপরে আমার একটা যদি ফুড পয়জনিং হয়ে যায়, তাহলে করোনা সেই সুযোগটা নেবে ইন্টেস্টিন দিয়ে ঢুকে যাওয়ার, লিভারে গিয়ে। যতটা সাবধান হতে আমি আসবো আলোচনায়, একজন দর্শক রয়েছেন। হ্যালো
হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনাকে নমস্কার, ডাক্তারবাবুদের নমস্কার জানাই। আমি নমস্কার। দীপ কুমার রানা বলছি, টবিন রোড, বর্ণনগর থেকে। যারা হেপাটাইটিস বি পজিটিভ ছিল কিন্তু বর্তমানে নেগেটিভ, তাদের ক্ষেত্রে কি করোনা ভাইরাসের ইনফেকশন বেশি হতে পারে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দাঁড়ান এটা আগে উত্তর দিই, শুনুন, এটা শুনে নিন উত্তরটা। আমরা শুনে নিই, আমরা তারপরে ইনফেকশন কতটা পরিমাণ ভাইরাল লোড আসতে পারে? আপনি শুনতে থাকুন, আমি আসবো এই দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গ কি- নিয়ে, দ্বিতীয় প্রশ্ন কি কতটা বললেন? ভাইরাল লোড আসতে পারে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি শুনতে থাকুন, আমি আসবো। তার আগে আমি ডক্টর বাসুর কাছে একটু যাব যে একজন দর্শকের প্রশ্ন ছিল, যেটা আমরাও আলোচনা করছিলাম, যে এই টেনশন থেকে নানা ধরনের সমস্যা একটা আসতে পারে, এবং সেখানে আমরা বুঝতে পারছি যে হয়তো যেটা ডক্টর দাসও বলছিলেন যে কিছু কোমরবিড ডিজিজ হয়তো আমার রয়েছে, তো সেখানেও তো একটা বাড়তি টেনশন আমাদের সবসময় কাজ করছে। তো সেইটার সাথে ফাইট করার উপায়টা কি, বা যারা বাড়ির পরিজনরা রয়েছে তারাই বা ঠিক কিভাবে সেই মানুষটার সঙ্গে ডিল করবে? এই যে তার আগে যে ওটার সঙ্গে লিঙ্ক করে দিচ্ছি, যে এক ভদ্রলোক প্রশ্ন করলেন যে সবাই কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, কোনো জেনেটিক ব্যাপার আছে কিনা, সেইটা আর এটার সঙ্গে এটা লিঙ্ক আছে, এটা যে বাড়ির লোক কি করে করবে। এটা হচ্ছে যে কালেকটিভ সাজেশনের জন্য মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, এটা জেনেটিক বা হেরিডিটারিটা বড় কথা না। কালচারাল ট্রান্সমিশন হয়, ট্রান্সমিশন যে সবসময় জিন্সের মধ্যে দিয়ে হচ্ছে তা নয়, কালচার দিয়ে হচ্ছে, জিন্স দিয়ে হচ্ছে, আমাদের ট্র্যাডিশন দিয়ে হচ্ছে। তা আমাদের একটা বিরাট কালেকটিভ আনকনসিয়াস আছে না, বা কসমিক কনসিয়াসনেস আছে, তার একটা ছোট পার্টকে ইয়ং কালেকটিভ আনকনসিয়াস বলেছেন। তো তার মধ্যে কালেকটিভ সাজেশন আছে, সেই কালেকটিভ সাজেশনে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ধরে নেওয়া হচ্ছে, যেটাতে আমরা হার, যেরকম মৃত্যু। যেমন ধরুন, জন্ম তো একটা খুব ন্যাচারাল জিনিস, মৃত্যুও খুব ন্যাচারাল জিনিস, কিন্তু জন্মকে খুব আমরা ন্যাচারালি নিই, মৃত্যুকে নিতে পারি না এই কালেকটিভ সাজেশনের জন্য। সেই জন্য এই যে যুদ্ধটা, যেটা আবার বললেন যে প্রথম যুদ্ধ দিয়ে আরম্ভ করলেন, যুদ্ধটা ভীষণ অ্যাপ্ট শব্দ এই জন্য, বিকজ ইউ হ্যাভ টু ফাইট এগেন্স্ট দিস কালেকটিভ সাজেশন। সেই জন্য এই যে চারপাশের লোকজনও তারা কিন্তু তাইতেই ওই কালেকটিভ সাজেশনের মধ্যেই তারা নিমজ্জিত রয়েছে। তার থেকে উঠে বেরিয়ে একটা রিবেরিয়াস ইন থিঙ্কিং সেটা হতে হবে, নালে কিন্তু এটাকে ওইভাবে জয় করা যাবে না। তার মানে কি, বাড়ির মধ্যে একজনকে লিড নিতে হবে, সবাই তো পারবে না, যে সে একজনকে কিন্তু মডেল হতে হবে, যে আমি এটা ভাঙবো, তোমরা আমার সঙ্গে থাকো, আমরা ভয় পাবো না। একজনকে কিন্তু একটা মানে লিড নিতে হবে, নালে কিন্তু এই জায়গাটা, এবং সেটা তার মধ্যে সবাইকে যাবে। একজনকে অন্তত খুব সজাগ হতে হবে, কনসিয়াস হতে হবে, সচেতন হতে হবে, নালে কিন্তু এটার সঙ্গে ফাইট করা যাবে না। কারণ কালেকটিভ সাজেশন সাংঘাতিক, ওভারওয়েমিং, আমাদেরকে সেটা আলটিমেটলি আমরা সাকাম করি তাইতে, কারণ সেটা এত বেশি সর্বগ্রাসী সেটা আর কি, সেইটা একদমই তাই। ডক্টর দাস যে প্রশ্নটা করেছিল, যে সত্যি তো অনেকেরই তো কিছু ক্রনিক পেটের সমস্যাও আছে, এবং বিশেষত জন্ডিস, যেটা আপনিও শুরু থেকে হেপাটাইটিস বি, মানে মাস্টার কোশ্চেন, দিস ইজ এ ক্লাস কোশ্চেন, মানে এরকম সুন্দর যাদের হয়ে গেছে তারা কতটা রিস্ক জোনে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। হেপাটাইটিস বিটা আগে বলে দিই, অন্য ভাইরাস গুলো বলবো। হেপাটাইটিস বিতে কি হলো, হি সেড যে ক্লিয়ার করে দিয়েছে ভাইরাসটা। এখন ইফ হিজ ডিএনএ ইজ নেগেটিভ, মানে ওনার হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে অকাল্ট এইচবিভি ইনফেকশন হয়তো ওনার নেই। কিন্তু সেক্ষেত্রে হবে কি, যদি করোনা আক্রান্ত হয় আর একটু ডিজিজটা বেশি এগোয়, যদি আমাদের এরকমও দেখা যায় ডিএনএ নেগেটিভ কিন্তু লিভারে অলরেডি ড্যামেজ আছে, যেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বা ফাইব্রোসিস, লিভার ফাইব্রোসিস বলি, যেটা লেট স্টেজে সিরোসিস হয়। যদি অলরেডি লিভারটাই কিছু ড্যামেজ থেকে থাকে, হেপাটাইটিস বি নেগেটিভ হতে পারে কিন্তু লিভার অলরেডি ড্যামেজ হয়ে গেছে, তাহলে কিন্তু করোনার সময়ে এই লিভার ড্যামেজ অলরেডি থাকলে তাদের খুব তাড়াতাড়ি ডিটোরিয়েশন হতে পারে। 1 2 ইজ, যদি তার ডিজিজটা একটু বেশি হয়, রেসপিরেটরি সিমটম, আমরা তাদের স্টেরয়েড দিয়ে চিকিৎসা করি, এবং সেই স্টেরয়েড দিলে হেপাটাইটিস বিটা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, ফ্লেয়ার আপ অফ হেপাটাইটিস বি, অ্যাকুট হেপাটাইটিস বি বলি, তখন কিন্তু সেটা হুট করে জন্ডিস এবং লিভার ফেলিওর করে দিতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে একজন হেপাটাইটিস বি, অ্যাকুট হেপাটাইটিস বি যিনি ক্লিয়ার করে দিয়েছেন, যার বডিতে আর ডিএনএ নেই, তার আনটেনালে যদি ওই স্টেরয়েডের চিকিৎসার দরকার না হয়, তাহলে খুব বেশি ভয় পাওয়ার নেই। কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে তিনিও কোমরবিড গ্রুপে পড়বেন যদি তার লিভারটা একটু ড্যামেজ থাকে। যদি হেপাটাইটিস এ হয়ে থাকে বা হেপাটাইটিস ই ভাইরাস আগে হয়ে থাকে, আমরা জানি হেপাটাইটিস এ আর ই মোস্টলি অ্যাকিউট ডিজিজ, কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস ই কে ক্রনিক পাওয়া যায়, কিন্তু সেগুলো ওই কোমরবিডিটি বা অন্যান্য ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে তাদের হেপাটাইটিস এ আর ই দের খুব একটা ভয়ের কিছু নেই। কিন্তু আমি বলবো, একটা বিপদ আগে আক্রান্ত করেছেন বলে কি সাহস করে আরেকটা বিপদকে জেনে বুঝে নিয়ে আসবেন? সেই জন্য প্রিভেনশন ইজ অলওয়েজ বেস্ট, যেটা আমরা আলোচনা করব। তাই কোমরবিডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যাদের কোমরবিডিটি আছে তাদের উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল।
এবং আরেকটা প্রশ্ন ছিল ভাইরাল লোডের কথা, হ্যাঁ, সেটা কি ভাইরাল সাধারণ লোড মানুষ সেটা আমাদের পক্ষে সেটা বোঝা কি ওই যে সম্ভব? না, ভাইরাল লোডটা কি হচ্ছে, ওর খুব সুন্দর বলেছে, ডিএনএ আমরা বলি কি ডিএনএ ওর ডিসঅ্যাপিয়ার করে গেছে, মানে ভাইরাল লোডটা আনডিটেক্টেবল। এবং ভাইরাল লোডটা এই সময় যদি স্টেরয়েড পড়ে, হুট করে 10⁵ ও জানে 1 লাখের উপরে চলে যায়, এবং 1 লাখের উপরে চলে গেলেই ওর যদি একটু জন্ডিস এসে গেল বা রক্ত জমাট বাঁধছে না বা ডিএনএটা 1 লাখের উপরে যাচ্ছে, সেক্ষেত্রেই ওকে চিকিৎসাটা শুরু করতে হবে, হেপাটাইটিস বির চিকিৎসা। এখন খুব সুন্দর করে উইদাউট ইনজেকশন ওরাল ট্যাবলেট পাওয়া যায়, সেক্ষেত্রে ওকে নিতেই হবে। হি নোজ দি আনসার অলসো, সেই জন্যই ও এত বড় কোশ্চেনটা করতে পেরেছে। ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন, ভেরি গুড, ভেরি নাইস। এবং আরো একটা বিষয়, মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার কিছু যদি রুটিন চেকআপ করার থাকে, সেখান থেকেও কিন্তু অনেকে ভয় পাচ্ছে, এবং সেখানে কোলোনোস্কোপি হোক বা এন্ডোস্কোপি হোক, এই ধরনের যে মানে প্রসেস অফ ট্রিটমেন্ট গুলো রয়েছে, সেটা করাতে যেতেও অনেকে ভয় পাচ্ছে। কিন্তু একদম। অযথা ভয়ের কি কোনো কারণ একদম রয়েছে? একদম ঠিক কথা। আমাদের না ওইটা মাথায় রাখতে হবে যে আমরা যেন ইউনিভার্সাল প্রিকশন গুলো নিই। আমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং, হ্যান্ড ওয়াশিং, মাস্ক পরাটা, এইগুলো আমাদের করতেই হবে। এইবার হসপিটালে, মেজর হসপিটালস গুলোতে, সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল, নার্সিংহোম, বড় বড় সব জায়গাকে কিন্তু খুব সুন্দর করে কেয়ারফুলি মেনটেন করা হচ্ছে। আমি গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের কথায় আসি, সেখানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি আমরা যেভাবে করি ডিসইনফেকশন অফ দি ইনস্ট্রুমেন্ট, তাতে আমরা তো জানি 70% অ্যালকোহল যাতে থাকে তাতেই করোনা মরে যায়। করোনাকে মারা খুব সোজা, বিকজ অ্যালকোহল ইউজ করে আমরা রুটিন মেরে ফেলছি। সেখানে আমরা এন্ডোস্কোপি, স্টেরিলাইজেশন মানে ডিসইনফেকশন তো হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভির জন্য অনেক দিন ধরে করে আসছি। বাঘা ব্যাকটেরিয়া, ভাইরাস আমরা মারি, সেই জন্য কিছুতেই এই করোনা ভাইরাস এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির মাধ্যমে ছড়িয়ে পড়ার চান্স খুব কম, যেখানে প্রপার আমরা ওই কেয়ারগুলো নিচ্ছি। তাহলে কোথায় একটু ডিফিকাল্টি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এটাও, ওই ট্রান্সমিশনটা। সেই রোগী আসছেন ধরো কোলোনোস্কোপি করতে, তিনি বাড়িতেই হয়তো 5 বার পায়খানা হয়েছে ওষুধটা খেয়ে, আবার হসপিটালেও 5 বার ওই টয়লেটে যাবেন। তাহলে আমি যে বললাম টয়লেটটাকে আমাদের হাইজিনিক থাকতে হবে, তার সেপারেট টয়লেট হবে। এবং মাথায় রাখার যে অ্যাজ আই সেড যে স্টুলের মাধ্যমে করোনাটা ছড়িয়ে পড়ে, তো উনি যখন যাবেন, আমাদের সব মানুষকেরই খেয়াল করতে হবে, আমরা যদি কোনো মলে যাই, কোনো বাইরে যাই, নিজের বাড়িতেও, তাহলে আমরা যেন কোমরে যারা করি, তাহলে কোমরের কভারটা করে তারপরে ফ্লাস্কটা টানবো। কারণ দেখা গেছে স্টাডি করে যে আমরা যিনি করোনা পজিটিভ, যার সিমটম নেই, অ্যাসিমটোম্যাটিক করোনা পজিটিভ যারা, তারা স্টুলে যাদের ভাইরাস বেরোচ্ছে, তিনি যখন স্টুল পাস করে কোমরে ফ্লাস্ক টানলেন, তখন সেই যদি কভার না থাকে কোমরটা, সেই ফ্লাশ করার জন্য কিন্তু সেটা এয়ারে স্পিলেজ হতে পারে, এন্ড দ্যাট মে পারসিস্ট ফর ফিউ মিনিটস টু নেক্সট যিনি ঢুকছেন টয়লেটে, তারপরে যিনি ঢুকছেন, সেই জন্য প্ল্যাটফর্মে, রেলওয়ে প্ল্যাটফর্মে বলুন, এয়ারপোর্টে বলুন, মলে বলুন, সব জায়গাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা। আর আমরা আদারওয়াইজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিপার্টমেন্ট থেকে খুব বেশি করোনা ছড়ানোর রেকর্ড সারা পৃথিবী জুড়ে মানে নেই। ছোট ছোট আমরা খুব সাবধানতা যেটা নিতে হবে, নিতেই খুব হবে, ইম্পর্টেন্ট সব কিছু নিতেই। ইনফরমেশনও আমরা আজকের অনুষ্ঠান থেকে পাচ্ছি। এখান থেকে আমি ডক্টর বাসু জিজ্ঞাসা করব, এই যে কিছু টেস্ট করতে হবে, আমার কিছু রুটিন চেকআপ রয়েছে যেটা আমাকে দীর্ঘদিন ধরে করে আসতে হচ্ছে, কিন্তু সেটা করতে যেতে আমার মধ্যে এমন একটা ভয় কাজ করছে, আমি যাচ্ছি না এবং সেটা একটা ফ্যাটাল জায়গায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি আপনার উত্তরে আসবো, কিন্তু তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর আমরা আজকের অনুষ্ঠানে ফিরে আসছি, সঙ্গে থাকুন। अरे बबलू, लॉकडाउन खुलते ही टहलने निकल पड़े। महामारी अभी फैली हुई है। सरपंच जी टहलने नहीं, कहाँ पे वापस जा रहे हैं? तुझे डर नहीं लगता वायरस पकड़ लेगा? पहले थोड़ा बहुत डर लगता था, फिर पता चला कि अगर मैंने पूरी सावधानी बरती तो ये बीमारी होने की संभावना कम है। सबसे महत्वपूर्ण है ये मास्क। काम पर मास्क हमेशा पहनूंगा, समय समय पर हाथ धोता रहूंगा और दूसरों से हर वक्त कम से कम 2 गज की दूरी बनाए रखूंगा। खुद को, दूसरों को और अपने परिवार वालों को भी सुरक्षित रखूंगा। अरे भाई, मेरी जिम्मेदारी बनती है तुझे चेतावनी देना, सो दे दिया। जब देश के मेडिकल और स्वच्छता कर्मचारी रोज कोरोना वायरस से लड़ने का काम कर रहे हैं, तो हमारी भी तो जिम्मेदारी बनती है अपना काम करने की। बबलू, तुझे कुछ हो गया तो? हजारों लोग इस बीमारी को हराकर ठीक हो चुके हैं, और अगर किसी कारण मुझे ये बीमारी हो भी जाए तो सरकार ने अस्पताल में हमारे इलाज के लिए पर्याप्त व्यवस्था कर रखी है। ये घबराने का वक्त नहीं, एक दूसरे का हौसला बढ़ाने का वक्त है। अरे ऐसे क्या देख रहा है? तू काम पे जाएगा, मैं नहीं जाऊंगा, नाक नहीं कट जाएगी मेरी। चलो। मास्क। हाँ, मास्क मास्क। अरे नाक तो ढक लो। हाँ। कोरोना वायरस से हमें लड़ाई जारी रखनी पड़ेगी, और उससे डर कर नहीं, पूरी सावधानी के साथ डट कर चलिए। रुकी जिंदगी को आगे बढ़ाएं,
देश को आत्मनिर्भर बनाए। जय हिंद। চলুন আবার থেকে বাচ্চা হয়ে যাই। শিশু আর শৈশবের থেকে অনেক কিছু শেখার আছে। মনে আছে ছোটবেলায় যখন কাশি জ্বর হতো, গায়ে ব্যথা হতো, তো কাঁদতে কাঁদতে মায়ের কাছে যেতাম আর কষ্টের কথা বলতাম। মা কিছু ঘরের ওষুধ, গরম জল দিতেন, আমরা আরাম পেতাম। দরকার পড়লে ডাক্তারের কাছে নিয়ে যেতেন, আর কিছুদিন পরে আমরা খেলতে শুরু করতাম। আজ করোনার এই লড়াইয়ে আমাদের আবার এটাই করতে হবে। নিজের কষ্ট আপনজনদের বলতে হবে, আরাম পেতে হবে, চিকিৎসা করাও, খেলার ছলে জিততে হবে, এতেই সবার ভালো। দেখুন, অসুখ কোনো কলঙ্ক নয়, পরিবার তো আপনার ভালোই চায়। তো আসুন আবার বাচ্চা হয়ে যায়। আপনার কষ্ট আপনদের বলুন। করোনার সাথে লড়তে হবে, ভয় পাবেন না। বদলে নিজের আচরণ, করোনাকে করো আক্রমণ। আলাদা এসে গেছে। বিরতির পর আরো একবার স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান করোনা মোকাবিলায়। ডক্টর বাসু, যেটা বলছিলাম যে মানে কোথাও আমি যাব আমার ট্রিটমেন্টের জন্য হসপিটালে, সেটাও আমাকে এখন একটা ভয় আঁকড়ে ধরছে। কিভাবে আমরা সেটাকে সব দিকে ভয়, মানে আমি তো সাধারণ যদি মানুষকে একটা করোনার জন্য নয়, এমনিও যদি বলি একটা সিটি স্ক্যান করাও কি রক্ত পরীক্ষা করাও, লোকে ভীষণ ভয় পাচ্ছে। ফিজিওথেরাপিস্ট কেউ ডাকতেও সবাই ভয় পাচ্ছে। সেইটা তো ভয়কে কাটাতে হবে। সেটা যে থেরাপিস্ট বা ডাক্তার, সেটাকে একটা লিড রোল নিতে হবে। ডাক্তার যদি বলে, সেটা একটা ডাক্তারের তো একটা অ্যাডভান্টেজ আছে যে তাকে তার কথাটা লোকে মানে আর কি। সেই ডাক্তারবাবুকে সেই জায়গাটাকে দোনামোনা করলে হবে না, তাকে সেটা স্ট্রিক্ট হতে হবে এবং তাকে একটা একই ধরনের মেসেজ দিতে হবে। হি ক্যানট অলসো গিভ আ ডিভাইডেড মেসেজ, যেতেও পারেন নাও যেতে পারেন, দেখুন চিন্তা করে কি করবেন। সেটা দিতে গেলে পেশেন্ট যে কনফিউজ হয়ে যাবে, সেই জায়গাটা খুব স্ট্রিক্ট থাকতে হবে। সুতরাং ডাক্তারদেরও নিজেদেরও ট্রেনিং দরকার আমার মনে হয়, যারা মেন্টাল, যারা হেলথ প্রফেশনাল, যে হাউ দে আর গোয়িং টু ডিল উইথ দিস সিচুয়েশন, পেশেন্টদের ভয় কি করে কাটাবে তারা। শুধু এটা তো একটা আছে, লোকের তো মিডিয়াতে সব জায়গাতেই ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে, শুধু লোকের তো দোষ নেই। মানে ডেইলি যে আমরা গ্রাফটা যাচ্ছি আমাদের হেডলাইনস এর শুরুতে যেটা যাচ্ছে, সেটা দেখেই অনেকে মানে প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে অনেকে। আমাকে একজনকে স্ট্রিক্টলি বলতে হবে, একজনের মেসেজ স্ট্রিক্টলি যাবে আর কি। ডাক্তারের একটা সোশ্যাল হায়ারার্কিতে একটা জায়গা আছে ডাক্তারের, স্পেশাল আমাদের দেশে এখনো একটা গুরু শিষ্য পরম্পরার মতন তো ডাক্তারবাবুকে দেখে এখনো আমাদের দেশে, সেটা আছে। ডাক্তারের সেই জায়গাটা এখনো আছে, স্টিল ইট ইজ দেয়ার, যে এখনো ডাক্তারবাবু বলতে পারে, যদি বলে সেটাকে মেনে নেবে, সেই জায়গাটা স্ট্রেট হবে। আমরা যদি দোলামোনা করি তাহলে পেশেন্ট তো ভয় পাবে। একজন দর্শক রয়েছেন টেলিফোনে। হ্যালো হ্যালো। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। বলছি আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাইরাসটা কি বাতাসে ঘুরে বেড়ায়? মানে ডাক্তারবাবু কিছুক্ষণ আগে বললেন যে কোমরে যদি যে কভারটা সেটা না দিয়ে যদি স্প্লেশ না করা হয়, তাহলে একটা ওই ভাইরাসটা বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। তখন নেক্সট প্রবেশ করে, তার সেই ভাইরাসটা মানে লাগার সম্ভাবনা আছে। তো এর থেকে কি বোঝা যায় কি ভাইরাসটা বাতাসে ঘুরে বেড়ায়? আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে ফোন করছেন? আমি রীনা সরকার, নবদ্বীপ থেকে বলছি। শুনতে থাকুন ডক্টর দাস। না, এখনো 100% কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আপনি শ্বাস নিচ্ছেন আর সঙ্গে সঙ্গে বাতাস থেকে এসে আপনাকে ধরে ফেললো, এরকম না। কিন্তু যখন কোমরে আপনি ফ্লাস্কটা টানলেন, ওটা যেভাবে যে ফোর্সে ওটা বেরোলো, সেই জন্য স্পিলেজ হলো, ওখান থেকে বেরিয়ে এসে ওটা পড়লো। অ্যান্ড উই নো কোনো সার্ফেসে যদি ওটা পড়ে, সেটা ইভেন ফিউ মিনিটস আওয়ার্স থেকে কিছু দিন অবধি থাকতে পারে। তো সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি ওখানে বেসিন টাচ করছেন, ওখানে ফ্লোর টাচ করছেন, ওখানে ট্যাপ খুলছেন, ওখানে সমস্ত কিছু করছেন। সো ইটস নট ওই এয়ারটা থেকে আপনি পেয়ে গেলেন। আমরা ধরে নিচ্ছি, যেমন ধরুন আপনি এয়ার প্রসঙ্গে বললেন যে আজকে যখন আমরা জিমে যাচ্ছি বা দুজন মানুষ দৌড়চ্ছেন, একজনের পিছনে আরেকজন দৌড়চ্ছেন, বা দুজন একসঙ্গে মর্নিং ওয়াক করছেন, তখনও আমরা জানতে পেরে গেছি, ইনিশিয়ালি আমরা বলেছিলাম 3 ফুট, তারপর বললাম 6 ফুট, তারপর বললাম দৌড়চ্ছেন যখন 6 মিটার, তারপর এখন জানি 20 মিটার গ্যাপ রাখতে হয়। একজন যিনি দৌড়াচ্ছেন তার সঙ্গে আরেকজন পিছনে যিনি দৌড়াবেন, তার 20 মিটার গ্যাপ রাখতে হচ্ছে। কারণ কি, তিনি যখন ইনহেল করছেন, এক্সেল করছেন, তখন যে ভাইরাসটা উনি রিলিজ করছেন, সেই ভাইরাস ক্যান ইনফেক্ট দি আদার পার্সন উনার পিছনে যিনি আছেন। সো সেই হিসেবে পুরো এখনো কথা বলার সময় আসেনি। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন সেটা খুব যুক্তিপূর্ণ, এবং এটা মাথায় রাখবেন যে যেতে সার্ফেসের ওপরে যেটা আছে, আমরা জানি সার্ফেস থেকে ট্রান্সমিশন কম হয়, কিন্তু সাবধানের মান নেই, আপনি ওরকমভাবেও ইনফেক্টেড হয়ে যেতে পারেন।
ওটা আশা খুব করি important। আপনার প্রশ্নের উত্তর আপনি আর পেয়ে গেছেন। আরেকটা না, আমি যেটা সৌমিত্র স্যার বলছিলেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ভীতি, আমরা জানি না সারা ভারতবর্ষে দিনে মৃত্যু হয় 25 থেকে 27 হাজার। তুমি যদি এখনই গুগলস করো, রোড অ্যাক্সিডেন্টে কত লোক মারা হ্যাঁ গেছে? হ্যাঁ Road সেটা তো accident-এ আছে, প্রতিদিন কত সেটাই মারা সেটাই যায়? আমি বলছি 26,000 লোক রোজ মারা যান, এর মধ্যে এখন 1000 সামথিং পার ডে করোনাতে মারা যাচ্ছে। তো আমি বলবো 1000-এ যারা মারা যাচ্ছেন তাদের জন্য আমিও একজন হতে পারি, আমিও সেরকম হয়ে যেতে পারি, আমরা ডাক্তাররা 15 গুণ বেশি ইনভলভ হচ্ছি, কিন্তু ওটা মাথায় রাখতে হবে সারা ভারতবর্ষে দিনে 26,000 থেকে 27,000 মানুষ মারা যান, 1000 করোনায় যাচ্ছেন, সুতরাং সেই হিসেবে অত ভয় পাওয়ার নেই। 1 2 ইজ গত 6 মাসে যা মৃত্যু হয়েছে ভারতবর্ষে 84,000 আমরা এখন অবধি পেয়েছি 6 মাস 7 মাসে। আমরা গত বছরে অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার 1,40,000-এর বেশি মানুষ ভারতবর্ষে, তার মানে প্রায় ইকুয়াল টু অ্যাক্সিডেন্টের মতোই হয়ে গেছে। সো করোনা যাদের চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, আমরা ভীষণই দুঃখিত, আমরা কিছুতেই আটকাতে পারছি না সেই গ্রুপটাকে, কিন্তু কেস ফ্যাটালিটি রেট তো নামিয়ে আনতে পেরেছি 1.8% টু 1.7%-এর কাছে। তাহলে আমরা যুদ্ধ হেলে পালিয়ে গেলে হবে না, সবাইকে কিন্তু ইনভলভ হতে হবে। শুধু ডাক্তারবাবুরা, হেলথ ওয়ার্কাররা করবেন তা না, তোমরা আছো, স্যারেরা আছেন, আমার সামনে যারা বসে রয়েছেন আছেন, যারা পুলিশ ফোর্স থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা আমাদের সঙ্গে, ডাক্তারবাবুদের চেয়ে বেশি ক্রেডিট গোজ টু দি হেলথ কেয়ার ওয়ার্কার্স, বাকিরা যারা বজ্র পদার্থ পরিষ্কার করছেন, সেখান থেকে ইনফেকশন কিন্তু কারোর হয়নি। তারা, আমরা এত পিপিই পরে ভরি, যেটা এন্ডোস্কোপি করার, আমি যখন আজকেও এন্ডোস্কোপি করেছি, আমি তো পিপিই পরে এন্ডোস্কোপি করেছি 4 জনের, তার মধ্যে একজনের আর্গন প্লাজমা কোয়াগুলেশন করে ব্লিডিং বন্ধ করিয়েছি। তাহলে সেটা একটা প্রসিডিওর, 15 মিনিটের বেশি সেই রোগীর সঙ্গে আমার সংস্পর্শে Close এসেছি, কিন্তু contact-এ আমাকে থাকতে হচ্ছে। আমাকে আমাকে পিপিই তো পড়তেই হবে, নাহলে আমি কি করে প্রিভেনশন, নিজের প্রোটেক্ট এবং অন্যকে প্রোটেক্ট করব কি করে? ওই এন্ডোস্কোপি রুমে 4 জন যারা আমরা উপস্থিত ছিলাম, 4 জনই আমরা পিপিই পরে একদম করেছি। তাই। একজন দর্শক রয়েছেন টেলিফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি রাজডাঙ্গা স্কুল রোড থেকে অমিত লাহা বলছি। বলুন। হ্যাঁ, আমি রাজডাঙ্গা স্কুল রোড হ্যাঁ থেকে বলুন, অমিত আমরা লাহা শুনতে বলছি। পাচ্ছি। হ্যাঁ, বলছি আমাদের পাশের বাড়িতেই এই মনোবিদ ডাক্তারবাবুকে নমস্কার জানাই। মনোবিদ ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের পাশের বাড়িতে 3 জন করোনা পেশেন্ট আছে। হ্যাঁ, তা আমার প্রশ্ন, যবে থেকে ওনাদের পজিটিভ হওয়ার খবর পেয়েছি, আমাদের মধ্যে একটা টেনশন দেখা দিয়েছে, মানে ঘন ঘন তাপমাত্রা মাপা, একটু কাশি হলে মনে হয় যেন এই বুঝি পজিটিভ হয়ে গেলাম না তো। হ্যাঁ, এইরকম একটা ভাব এসেছে। তা এটা কেন হচ্ছে, এটা দিয়ে কিভাবে এটাকে কাটাতে পারেন আপনি শুনতে থাকুন ডক্টর বাসু। যে পাশের বাড়িতে হলে সবাই ভয় পাচ্ছে, এটা তো সত্যি খুব বড় ব্যাপার, এবং এটা একটা যাকে বলে স্টিগমা হয়ে যাচ্ছে আর কি। তাদেরকে কেউ দেখা করছে না, তাদেরকে সবাই ভয় পাচ্ছে, অ্যাভয়েড করছে। কিন্তু সেটাকে কাটাতে হবে সেটা, কারণ যদি আপনি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন যে আপনি সাবধান আপনাকে সাবধান থাকতে হবে। আপনি যদি সাবধান না থাকেন, আপনি যে কোনো জায়গায় তো আপনার একই রকমভাবে এফেক্টেড হতে পারেন। আপনি চেনেন না, জানেন না, যেখানে সেটা পাশের বাড়ি নয়, আপনি হয়তো কর্মক্ষেত্রে বা রাস্তায় দেখা হলো, সেখান থেকেও তো আপনি একটা আক্রান্ত হতে পারেন। কিন্তু পাশের বাড়িটা জানেন বলে সেখানটা আপনারা স্পেশালি যে জিনিসটা মানে ভয় পাচ্ছেন, সেইটাকে কিন্তু মন থেকে এটাকে একটা সংস্কার, এই সংস্কারকে কিন্তু কাটাতে হবে। এটা কিন্তু জাস্ট আমাদের একটা সংস্কার হয়ে গেছে, যে বোধহয় ওখান থেকে এসে গেল। আমরা যেহেতু আমাদের চিরকাল মানুষকে এক ঘরে করে রাখি, আর এই সংস্কার তো একদিনের নয়, এটা অনেক কয়েকশো বছর ধরে তৈরি হয়েছে। যেহেতু আমাদের চিরকালই ছিল, যারা অসুস্থ তাদের ফেলে দাও, তাদের শহর থেকে বার করে দাও, তাদের থেকে বার করে, তাদের আমাদের গ্রাম থেকে বার করে দাও, এটা চিরকাল ছিল আর কি। ইউরোপেও ছিল, যার জন্য জিসাস ক্রাইস্টকে নেমে গিয়ে তাদেরকে সবাইকে পরিত্রাণ দিতে হয়েছিল আর কি। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা ছিল না, কিন্তু আমাদের দেশে এই সংস্কার ছিল না। আমাদের দেশে যাদের পরিত্যাগ করে রাস্তায় ফেলে দিত না, তাদের বলা হতো শিবের সন্তান। আমাদের দেশে কিন্তু এটা ছিল না স্টিগমা, কিন্তু আমরা সাধারণত পরে একটা বাইরের থেকে আমরা এই কনসেপ্টটা নিয়েছি, কিন্তু এই স্টিগমাটা আমাদের দেশে ছিল না। ডক্টর বাসু, এই সোশ্যাল ডিসট্যান্সিং এর জায়গায় ইমোশনাল ডিসট্যান্সিং এসে গেছে আমাদের পরিবারে। সোশ্যাল ডিসটেন্সিং কথাটা বলা হয়েছিল যে সোশ্যাল গ্যাদারিং এ যাতে আমরা সাবধান থাকি, সেটাকে করে নিয়েছে সোশ্যাল ডিসটেন্সিং। অর্থাৎ সামাজিকভাবে দূরত্ব থাকবো, তা তো নয়, আমরা ফিজিক্যাল দূরত্ব রাখবো। সামাজিক সিচুয়েশনে যাতে আমরা নিজেরা একটা ফিজিক্যাল কংগ্লোমারেশন হয়, তাই জন্য বলা হয়েছে। কথাটা আমরা এমনভাবে প্রচার করেছি যেন মনে হচ্ছে যে তাদের থেকে সরে থাকতে হবে। আর আমি যেটা বলতে চাইছি, স্টিগমা আমাদের দেশে আগে ছিল না। আমাদের দেশে যারা মার্জিনালস, পেরিফেরাল, শিব ঠাকুরের সঙ্গী হচ্ছে নন্দী, ভিঙ্গি, ভূত, খুব ইন্টারেস্টিং এটা। এবং তাই জন্য শিবের মন্দিরে তারা তাই জন্য চিকিৎসার জন্য যেত, যারা মার্জিনালস বা পেরিফেরালস। সারা ভারতবর্ষে শিবের মন্দিরেতেই রাহুলফিয়া, সার্পেন্টিনা বা সর্বগন্ধা দেওয়া হতো স্কিজোফ্রেনিকদের। অন্য জায়গায়, অন্যান্য দেশে, পৃথিবীতে তখন তাদেরকে সমাজ থেকে বার করে দেওয়া হতো। আমাদের দেশে বার তো করাই হয়নি, তাদেরকে শিবের সন্তান হিসেবে দেখা হয়েছিল। সেই জন্য সেটাকেই আমরা সেই ধারাটাকে রাখি। আমাদের যারা অসুস্থ হয়েছে তাকেও আমরা মনে করি সেও একই ভগবানের সন্তান।
সন্তান, যে ভগবানের আমরা উপাসনা করছি, এই অ্যাটিটিউডটা আমাদের পরম্পরায় আছে। এটাকে যদি আমরা নিই তাহলে দেখবেন যে আমাদের এই সংস্কার থেকে আমরা মুক্ত হয়েছি। এই সংস্কার থেকে মুক্ত হতে হবে, মানে সেটা নিজেকেই করতে হবে, মানে স্টেপটা নিজেকে নিতে হবে এবং নিজের বাড়ি থেকে সেই মানে পদক্ষেপটা শুরু করতে হবে। ডক্টর দাস, সেখানে এই যে সাধারণ সমস্যাগুলো, যে বমি হচ্ছে, হয়তো আমার একটু পেটের সমস্যা দেখা দিচ্ছে, ঠিক কখন আমি বুঝবো যে আমার জ্বর নেই, সর্দি কাশি নেই, কিন্তু এই ধরনের সমস্যা হলে আমি কখন চিকিৎসকের পরামর্শ নেব, কতদিন ধরে আমার এটা চলতে থাকবে? বুঝতে পেরেছি যে এনি নিউ সিম্পটম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে নতুন কষ্ট, যে কষ্টটা ছিল না, মানে আমি যাদের বললাম যে লিভারে অলরেডি সিরোসিস রয়েছে বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, তাদের কথা আলাদা। কিন্তু আমার ডায়রিয়া হতো না, আমার সচরাচর ডায়রিয়া হয় না, আমার হঠাৎ করে আমি বাইরে খাইনি, কোথাও যাইনি, স্ট্রিক্ট আছি, হঠাৎ করে আমার একটা ডায়রিয়া শুরু হলো আর একদিন দুদিন চলছে। তার মানে এটা মাথায় রাখতে হবে, আমরা জানি ইনকিউবেশন পিরিয়ড এই করোনা ভাইরাসের অ্যাভারেজ 5 days, 2 to 14 days। তার মানে আমার সিমটম শুরু হয়েছে মানে আমি 5-6 দিন আগে তো ভাইরাসটা পেয়ে গেছি, তাহলে আমি 1-2 দিনের বেশি ওয়েট করব না। আমার টাইমিং বলছে করোনা ভাইরাস থেকে যাদের মৃত্যু হয় অ্যাভারেজ রেসপিরেটরি ফেলিওর বা কার্ডিয়াক ফেলিওরে, সেটা শুরু হয় 10 দিন আর 14 দিনের মধ্যে। 12 ইজ ডেঞ্জারাস ফর করোনা ভাইরাস। তো সেটা মাথায় রাখলে আমার যদি 5 দিনে একজন মানুষের ডায়রিয়া হলো, 6 দিন 7 দিন 2-3 দিনের বেশি আমি আর ওয়েট করব না। আমি যদি জানি আমি ওই অনুষ্ঠান বাড়ি খেয়েছি বা আমি নাম করছি না কিন্তু অর্ডার দিয়েছি অনলাইনে, সেই খাবারটা আমাকে দিয়ে গেছে, সেটা খেয়েছি, খাওয়ার পরেই আমার ডায়রিয়া হলো, সেক্ষেত্রে আমি হয়তো 2 দিন ডাক্তারবাবুকে অনলাইনে কনসালটেশন করে বা ফোন করে 2টো ডায়রিয়ার ওষুধ খেলাম ডাক্তারবাবুর পরামর্শে এবং ডায়রিয়া কমে গেল, ইজ ওকে। কিন্তু নরমাল লাইফস্টাইলে যদি সমস্যা হয়, আমার ডায়রিয়া কমছে না 2 দিন, মানে তার মানে আমি ডে 7 ডে 8 ঢুকে গেছি, তাহলে আমার হাতে আর 2-3 দিন টাইম। সিমিলারলি পেটে সিভিয়ার পেন, আমার গলস্টোন নেই, আমি অ্যালকোহল খাই না, আমি কোনো বাইরের খাবার খাইনি, আমার জ্বর হয়নি, আমার একটা সিভিয়ার পেন হয়েছে, তার মানে আমার করোনা থেকে যদি প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে আমি অলরেডি ডে 5 ডে 6 ঢুকে গেছি এবং আমার হাতে 7 দিন 8 দিন সময়। তো এইটা তো সাধারণ মানুষ কি করে জানবে? আমরা ডাক্তারদের অ্যাওয়ার হতে হবে, ডাক্তারদের সাসপিশন লেভেল বাড়াতে হবে, লো থ্রেশহোল্ডে আমাকে সাসপেক্ট করতে হবে এই মানুষটার কিন্তু পেটের রোগটা। আগে যেরকম ভাবতাম 2 দিন ওয়েট করব, ইনার ক্ষেত্রে ওয়েট করা যাবে না, কারণ ইনার নিউ অনসেট সিমটম। আমার একটা পেশেন্টের রেকারেন্ট প্যানক্রিয়াটাইটিস হয়, তার ক্ষেত্রে আমি হয়তো বললাম না ঠিক আছে তোমার ওই আগের রোগটাই হয়েছে, কিন্তু নিউ অনসেট নতুন কষ্ট এসছে পেটের কিছু, তাকে আমি সঙ্গে সঙ্গে সন্দেহ করব এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিতে বলবো। যার ইরিটেবল বাউল সিনড্রোম আছে, হ্যাঁ যার, ও বাবা স্যার তো শুরুতেই আমার জায়গাটা কেড়ে নিয়েছেন। দর্শক বন্ধুরা দেখেছেন তো, স্যারই গ্যাস্ট্রোএন্টারোলজি বললাম মিডল পাথ নিয়ে নিয়েছেন, উনি এন্টারিক নার্ভাস সিস্টেম সব বলে গেলেন, মাইক্রোফ্লোরা পেটটাই নিয়ন্ত্রণ করে সারা শরীরকে। হ্যাপিনেস, ওই হ্যাপিনেস ইজ ডিসাইডেড বাই পেটের মাইক্রোফ্লোরা বা মাইক্রোবায়োটা, এবং সেটাই উনি বলছিলেন যে ইরিটেবল বাউল সিনড্রোম বা ফাংশনাল বাউল ডিজিজ, যেখানে বারবার এই মাইক্রোফ্লোরাগুলো পরিবর্তন হয়, পেটের কষ্ট আসে, এবং তাদের যদি করোনা হয় উপসর্গগুলো আমরা খুব গুলিয়ে ফেলি এবং একই উপসর্গ। তো মাথায় রাখতে হবে ওই উপসর্গের একটু এদিক ওদিক যদি হয়, যে ওই ডায়রিয়াটা ওর 3-4 বার হতো, এবার কিন্তু 8 বার 10 বার 12 বার হচ্ছে, এবার কিন্তু রাতে হয়ে গেছে, এবার কিন্তু পেটে ব্যথার সঙ্গে একটু ব্লাড এসছে বা একটু জ্বর 100-100.5 আর এক্সট্রিম ফ্যাটিগেবিলিটি, মানে খুব দুর্বল, মানে কিচ্ছু ওর ইচ্ছে করছে না, উঠতে পারছে না, বিছানা থেকে টয়লেট যেতে পারছে না, কিছুতেই 1-2 দিনে বেশি দেরি করা যাবে। আচ্ছা ডক্টর বাসু, আমি একটু বাচ্চাদের প্রসঙ্গে আসবো। বাচ্চারা একেবারে বাড়ির মধ্যে আটকে গেছে এবং তাদের সমবয়সী কারোর সাথে মেলার সুযোগটা থাকছে না, সবসময় বড়দের সাথে থাকতে হচ্ছে, তো শিশু মনেও তো একটা ভীষণ রকম ভাবে প্রভাব পড়ছে। এ তো ডেঞ্জারাস প্রেসিডেন্ট। তার কারণ আমাদের দেখুন বাচ্চা, আমি এই করোনা ছাড়াও বলছি যে বাচ্চাদের 3 ভাগের 2 ভাগ সমস্যা আপনি কেটে যায়। আমরা চিরকালই বলে থাকি আর কি যে বাচ্চাদের, সেই বাচ্চাদেরই বড় হলে সমস্যা হবে, মানে চট করে কাটবে না সেই বাচ্চা যদি সমবয়সী বাচ্চাদের সঙ্গে না মিশতে পারে, পিয়ার গ্রুপ, হয়তো তার থেকে অনেক বয়সে বড় তার সঙ্গে মিশছে, অনেক বয়সে ছোট তাদের সঙ্গে মিশছে, তা না, আমার দরকার হচ্ছে পিয়ার গ্রুপের সঙ্গে মিশছে কিনা। এখানে কি আমরা দেখছি, এখানে তারা মিশতে পারে, মানে তাদের মানে তারা মিশতে চায়, তারা মিশতে পারে, কিন্তু পরিস্থিতির চাপ এমন যে তারা মিশতে পারছে না, এবং সেটা তাদের ডেফিনেটলি তাদের শৈশবের একটা খুব বড় একটা খুব রিচনেস এবং একটা বড় একটা অ্যাডভেঞ্চার
এবং একটা শৈশবের একটা বড় হয়ে ওঠা সবকিছুর মধ্যে একটা খুব বড় একটা আঘাত এটা আনছে, এবং সেটাকে কি করা যায় সেটা আমাদের ভাবতেই হবে। অনেক সময় যারা নার্সারি স্কুল টুল চালায় তারা বলে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, আমি তাদের বলি কিছু অনলাইন ক্লাস নাও যেখানে সবাই সবার সঙ্গে সব সময় টিচারদের দিয়ে পড়াতে হবে না, অনলাইন ক্লাস এমন করো সেখানে সব বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, তাদের সঙ্গে মেশাও, তাদের সঙ্গে করো। আর বড়রা যেটা হচ্ছে যে বড়দের সঙ্গে থাকা, সারাক্ষণ বড়দের সঙ্গে থাকাটাও ঠিক নয়। যেহেতু বড়রাও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকছে, বড়রা হয়তো ওয়ার্ক ফ্রম হোম করছে, সেই সারা রাত বসে ওয়ার্ক ফ্রম হোম যারা করে তারা বলে যে আমাদের এখন কাজে আরো বেশি কাজ চাপিয়ে দেয়, সারাদিন সারা রাত কাজ করতে হচ্ছে, এবং বাচ্চাগুলো সে দেখে কি হচ্ছে তারা বেশি রাত্রি করে শুতে যাচ্ছে। প্রায় আপনি খবর নিয়ে দেখবেন যে বাচ্চারা এখন অনেক বেশি রাত্রি করে শুতে যাচ্ছে, সুতরাং সব দিক থেকে একটা আনহেলদি পরিবেশ হচ্ছে সেখানে যে বড়রা, বাড়ির যারা বড় রয়েছে তারা যদি বাচ্চাদের সঙ্গে ক্রিয়েটিভ সময় না কাটায় তাহলে কিন্তু বাচ্চাদের বড় ক্ষতি। বড়দের এখন কিন্তু তাদের জায়গা থেকে অলিম্পিয়ান গডসের জায়গা থেকে নেমে আসতে হবে, নেমে তাদের জায়গায় আসতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে এবং ক্রিয়েটিভলি তাদের সঙ্গে মিশতে হবে। সেটা একটা খুব বড় জিনিস, সেটা হচ্ছে না, যেভাবে হওয়া উচিত হচ্ছে না। প্লাস অনলাইন ক্লাসটাও হতে প্রথম ভালো লাগলো, পরে অনেক সময় বোরিং লাগছে। কিছু ক্লাস অনলাইন ক্লাসে করানো খুব শক্ত, যেমন আমি বাচ্চাদের প্রায় জিজ্ঞেস করি, অনেক সময় অঙ্কটা অনলাইন ক্লাসে ওরা বলে যে আমরা ঠিক বুঝতে পারছি না, বা অনেকেই বুঝতে পারে, সেটা দুটো টু ওয়েতে ডিপেন্ড করে। অনেক বাচ্চাদের সিঙ্গেল অ্যাটেনশন চাই আর কি, একসঙ্গে অনেকের সঙ্গে ওখানে গেলে তখন তারা লেফট আউট ফিল করে। তো সব মিলিয়ে যে আমরা যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো সেটা একটা কনফিউশনে রয়েছে আর কি। এবং আমরা সত্যি আজকে এই পুরো জিনিসের মধ্যে সবচেয়ে যাতে বেশি অ্যাফেক্টেড হচ্ছে বাচ্চারা। এমনিতেই আমি বাচ্চাদের জিজ্ঞেস করি তোমার বেস্ট ফ্রেন্ড কে, আজকাল 90% বাচ্চা আমার কাছে যারা আসে, অফকোর্স আমি একটা স্কিউড পপুলেশন দেখছি, সাইকিয়াট্রিস্ট হিসেবে একটা সিলেক্টিভ পপুলেশন দেখছি, ইট ইজ নট রিপ্রেজেন্টেটিভ অফ দি জেনারেল পপুলেশন, কিন্তু বেশিরভাগই বাচ্চা এসে বলে আমার কিন্তু বেস্ট ফ্রেন্ড নেই, আমার কিন্তু পরিচিত কিন্তু বেস্ট ফ্রেন্ড নেই। সেই রকম আরো বেশি করে দরকার, তাই জন্য তার বয়সী বাচ্চাদের সঙ্গে মেশা, কারণ তার বয়সী বাচ্চাদের সঙ্গে যদি না মেশে এখন বড় হয়ে জীবনে অ্যাডজাস্ট করে চলতে পারবে না। যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব বড় জিনিস, যখন ভবিষ্যৎ জীবনে থেকে চলতে পারবে, যার জন্য এত ক্রাইসিস আসছে, মানে সেটা আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে সেটাকে আমরা ব্যবস্থা করতে পারি, কিভাবে কি করতে পারি, সেটা নিশ্চয়ই সেটা দেখতে হবে। সেটা ডক্টর দাস, এই যে অ্যাডজাস্টমেন্টের কথা আসছে, একটা ডিসিপ্লিন লাইফের কথা আসছে, যেটা আপনি বারবার বলছেন যে লাইফস্টাইলটা ভীষণ ঠিকঠাক হওয়া উচিত, সেখানে আমার দুটো প্রশ্ন রয়েছে, আমি একদম পরপর আপনার কাছে করতে চাইবো। প্রথমত হচ্ছে যে আমি সুস্থ হয়ে যাওয়ার পর আমার লাইফস্টাইল কিরকম হওয়া উচিত, এবং পেটের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কথা মাথায় রেখে, এবং দ্বিতীয়ত হচ্ছে সার্বিকভাবে হয়তো আমার কোনো রকম সমস্যা নেই, কিন্তু একটা তো আতঙ্কগ্রস্ত হয়ে আমি হয়তো বেশি পরিমাণে ভিটামিন খাচ্ছি, যেটা খেলে আমি সুস্থ থাকবো, সেটাকে আমি দূরে রেখে আমার লাইফস্টাইলটা ঠিক কিরকম, আমার ফুড হ্যাবিট হওয়া উচিত। আমার মনে হয় একদম লাইফস্টাইল, যেটা বারবার স্যার বলছেন যে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পিছনে ফেরত থাকতে হবে, সেই আগের 10,000 বছর না হোক, 5,000 হোক, 2,000 হোক, তাকাতে হবে, সেই ফলমূলে ফেরত যেতে হবে, সেই ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসতে হবে, নাহলে ওবেসিটি, ডায়াবেটিস থেকে বাঁচবো না। প্রত্যেকটা কোমরবিড ইলনেস যেগুলো, সেগুলোই আমাদের এই করোনা থেকে, তো করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে এই কোমরবিডিটিটা যে কোনো এরকম আরেকটা ভাইরাস ব্যাকটেরিয়া আসবে না ফিউচারে, কেউ জানে না, এবং আমাদের একই বিপদের সম্মুখীন করবে। সেই জন্য আমরা যেন সবুজ সতেজ শাকসবজি খাই, ফ্রুটস খাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক রাখি, স্মোক অ্যালকোহল থেকে যদি দূরে থাকতে পারি, আমাদের যে রোগগুলো আছে সেগুলো যেন নিয়ন্ত্রণ করতে পারি ওষুধ খেয়ে ঠিক মতো পরামর্শে, আমাদের ওজনটা যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং পেটটা ভালো রাখার জন্য ভিটামিন খেয়ে কতটা উপকার হবে কেউ জানি না, কিন্তু ওই যে বললাম মাইক্রোফ্লোরাগুলো ভালো থাকে এই অ্যান্টি অক্সিডেন্ট খেয়ে, এই প্রোবায়োটিক্স খেয়ে, তার মানে প্রোবায়োটিক বুড়ি ক্যাপসুল খাচ্ছি তা না, কিন্তু এই দইয়ের মধ্যে যেমন আছে আমরা জানি, সমস্ত শাকসবজি ভিটামিনস ওখান থেকে আসবে, অ্যান্টি অক্সিডেন্ট ট্রেস এলিমেন্টস ওখান থেকে আসবে। তো সেই খাওয়া দাওয়াটা করলে, আমাদের ঠিকঠাক রাখলে আমাদের মাইক্রোফ্লোরা ঠিক থাকবে, মাইক্রোফ্লোরা ঠিক থাকলে হ্যাপিনেস আসবে, বডি ইমিউনিটি কাজ করবে, সাইটোকাইন ঝড়টা সামলাতে আমরা ভীষণভাবে পারবো। আর সবচেয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ এর সঙ্গে কিন্তু প্রিভেনশন, এই সোশ্যাল ডিস্টেন্সিং, যেমন স্যার বলছিলেন মাস্কটা কি করে জানো তো, আমরা ভাবছিলাম যে মাস্ক তো পরতেই হবে, অ্যান্ড স্মল পক্সের সময় কি করা হয়েছিল, দুটো জিনিস ভ্যাকসিন আসার আগে, সো কি হয়েছিল, স্মল পক্সের একটুখানি যদি স্মল পক্স ঢুকিয়ে দেওয়া যায়, তাকে বলা তো ভ্যারিওলেশন, মানে ওইটা করে দিলে তাহলে মানুষটা স্মল পক্স পুরো দমে দেখা দেবে না, ওটাকে আটকে দেবো। তার মানে কি আমরা মাস্ক পরছি, এই যে পরে আছি আমি, হালকা কি ভাইরাস ঢুকছে,
আমার বডিতে অ্যান্টিবডি তৈরি করে হার্ড ইমিউনিটি করে দিচ্ছে, এই একটা থিওরি এসে গেছে অ্যান্ড রিসার্চ চলছে ওটার উপরে। তো ভেরিওলেশন বা মাস্ক আমাদের পড়তেই হবে। আর ভ্যাকসিন ডেফিনেটলি উইল ওয়ার্ক ফর আস। সুস্থ আমরা যারা হয়ে গেছি তাদের হয়তো ভ্যাকসিন লাগলো না, কিন্তু অ্যান্টিবডি যদি পারসিস্ট না করে 3 থেকে 6 মাসের বেশি, তাহলে ভ্যাকসিন আমাদের লাগবেই। ভ্যাকসিন অনেকটা দরকারি, কিন্তু খুব ডিফিকাল্ট ভ্যাকসিনটাকে, মানে 770 কোটি লোক সারা পৃথিবীতে, ভারতবর্ষে 138 কোটি লোক। এখন যতই ডিফারেন্ট কোম্পানি ভ্যাকসিন দিক, বলছে 500 কোটির মতো, 590 কোটির মতো ভ্যাকসিন তৈরি করছে, বেশিরভাগ কিন্তু ধনী দেশগুলো নিয়ে নিচ্ছে। তো ভ্যাকসিন কার কাছে পৌঁছাবে? আমি একটা ছোট্ট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। সেটা হচ্ছে যে লাস্ট 15 বছর আমি বাচ্চাদের এই স্কুলে যখনই মেন্টাল হেলথ প্রোগ্রামে আমি যাই, কিন্ডারগার্টেন স্কুলে, আমি মেন্টাল হেলথের কথা ফার্স্ট জিজ্ঞেস করি না। ফার্স্ট প্রশ্ন বাচ্চারা আর বাচ্চাদের মায়েরা থাকে, আমি জিজ্ঞেস করি আছে প্রত্যেকে যারা প্রত্যেকদিন স্টুল পাস করে একটু হাত তুলুন তো। দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আই আস্ক। ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু আমি ওনার সাবজেক্ট নিয়ে করি, আমার সাবজেক্ট নিয়ে করি না। কেন? 90% মায়েরা হাত তুলে পড়ে 2 দিন পরে স্টুল পাস করে, 3 দিন পরে স্টুল পাস করে। মানে আমি বলতে চাইছি যে কোথাও একটা গ্রস আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, আমরা যেভাবে চালাচ্ছি সবকিছু একটা ভীষণ ভুল হয়ে গেছে। আমরা যখন খুব বিজি চেম্বারে খুব ভিড় থাকে, 4-5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, একটা বাচ্চাকে নাম ডাকছি পাচ্ছে না, খুব গরম পড়েছে, আমি যে সময় এত কোথায় ছিলেন আমরা নাম ডাকছিলাম, ওটা দেরি হচ্ছিল তো একটু বিরিয়ানি খাইয়ে আনলাম, প্রচন্ড গরম, সে এখানে জানে যে বিরিয়ানির মধ্যে নানা রকম কিসব দেওয়া হচ্ছে। তা এখন এই যে আমাদের কোথায় একটা গ্রস একটা ভুল হয়ে গেছে, যে লোভ এবং আমাদের মিসম্যানেজমেন্ট অফ আওয়ার লাইফ, সেইটা কিন্তু আজকে মানে আমি বলছি আমাদের সাইকোলজিক্যালি কোনো জিনিস কিন্তু ভ্যাকুমে হয় না। করোনাও কিন্তু ভ্যাকুমে ফ্যাসিলিটেটেড হয়নি, হয়তো একটা ভাইরাস করেছে, কিন্তু তার ফ্যাসিলিটেশন হয়েছে অন্য কারণে। হয়তো মানুষের তার মধ্যে একটা এনভায়রনমেন্টকে আমরা নষ্ট করছি, সেটা একটা। আর শুধু বাইরের এনভায়রনমেন্ট নয়, আমার ভেতরের যে এনভায়রনমেন্ট, পরিবেশ তো আমার ভেতরেও, আমার ভেতরটাও তো একটা পরিবেশ একখানা, বড় পরিবেশ একখানা, আমার ভেতরটাকেও আমি নষ্ট করছি। সব দিক থেকে আমি সিচুয়েশন এমন করেছি যে আজকে কোনো উপায় মানে সেটার জন্য আজকে এরকম একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো। আমরা যদি বলি যে সাইকোলজিস্ট, আই অলওয়েজ ফিল দ্যাট ইট হ্যাজ নট কাম ইন আ ভ্যাকুয়াম। কোনো জিনিস ভ্যাকুমে হয় না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলেছে। এবং এই যে আপনি ভাবতে পারেন 15 বছর আমি এটা ক্যানিং এর মতন জায়গায় গিয়েও জিজ্ঞেস করেছি, সেখানে বাচ্চারা ভেজিটেবলস খায়, সেটা হয়তো আমরা ভেবেও দেখছি না। এবং সেই বাচ্চারা ক্যানিং এতে সেখানে হয়তো বাবা মা পড়াশোনা জানে না, কিন্তু তারা জানে যে ওই পিজা টিজা এগুলো খাওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড, একটু পয়সা হয়েছে ভাবছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ওইগুলো খাওয়া। আমাদের যে চিরাচরিত জিনিস যেগুলো আমরা খেয়েছি সেটা কোথাও হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ডক্টর বোস, আপনাকে দিয়ে আমি জানতে চাইবো আগে যে সবশেষে কি বলতে চাইবেন একটা সুস্থ স্বাভাবিকভাবে আমরা জীবন কাটিয়ে যাতে আগামী দিনটা আমাদের মানে ভীষণ ভালোভাবে আমরা থাকতে পারি। এক নম্বর হচ্ছে যে আমরা কখনোই ভয় পাবো না। সেকেন্ড হচ্ছে যে মৃত্যুকে আমরা খুব স্বাভাবিকভাবে নেবো, এটা খুব বড় জিনিস একটা নিতে হবে, যে মৃত্যুকে আমরা মৃত্যুর কথা শুনলে বিচলিত হব না। যদি মৃত্যুর কথা শুনে বিচলিত হই, তখন আমি তো নয় নিজের শান্ত থাকবো, নয় নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতেই হবে। নাহলে আমরা যত মৃত্যুকে ভয় পাবো, তত সব রকম ভয়কে আমাদের গ্রাস করবে। এটা একটা। আর সব দিক থেকে আমাদের জীবনটা যেরকম একটা সুস্থ স্টেবল লাইফ, যে লাইফটার মধ্যে একটা র্যাশনালিটি রয়েছে, যেটা উনি যেটা বললেন, যেটা আমাদের খাবার দাবার থেকে জীবন ধারণ, সেইটাকে যতটা একটা স্বাভাবিকভাবে আমরা চলতে পারি, সেটাও আমরা প্ল্যানিং করার চেষ্টা করা, সেটা করব। একদম অল্প সময় আছে, সব শেষ। একদম যুদ্ধ জিততেই হবে, যুদ্ধ লম্বা, যুদ্ধ আমরা লড়বো, ভ্যাকসিনের জন্য ওয়েট করব, কিন্তু আমরা হাইজিন মেনটেন করব, মাস্ক পরবো, সোশ্যাল ডিস্টেন্সিং করব। পেটের রোগ দিয়ে করোনা শুরু হতে পারে, এটা মাথায় রাখবো। ভয় না পেয়ে দৌড়ে গিয়ে ডাক্তারবাবুর বা হসপিটালে পৌঁছবো, গিয়ে জানাবো, অ্যান্ড আমরা ডাক্তারবাবুরা তাদের সন্দেহ করে তাড়াতাড়ি চিকিৎসা করব, এবং লড়াই হারার নয়, আমরা জিততে এসেছি। একদমই তাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা অনেক ইনফরমেশন আজকের অনুষ্ঠান থেকে পেলাম, এবং খুব স্বাভাবিকভাবেই বারবার আলোচনার মধ্যে দিয়ে যেটা উঠে আসলো, কখনো আমরা কিন্তু শিকড়কে ভুলে যাব না। যে রুটটাকে হয়তো আমরা ভুলতে বসেছিলাম, তার জন্যই হয়তো আজকে অনেক কিছু আমরা ফেস করছি, আগামী দিনে হয়তো আরো অনেক কিছু ফেস করতে হবে। তো সেটা যাতে আমাদের ভালো হয়, আগামী দিনটা যাতে অনেক সুন্দর হয়, তার জন্য এই যে জিনিসগুলো, যে অভ্যাসগুলো আমরা এতদিন ধরে মেনে চলছি গত কয়েক মাস ধরে, সেগুলোতে আমরা আরো অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠবো। আজকে সময় শেষ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।